আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা এমন একটা ফ্যান্টাসি মুভি এক্সপ্লেনেশন দেখব যেটা তোমরা খুব বেশি একটা দেখোনি। এই সিনেমার প্লট শুরু হবে এক জাদুকর্ণীকে নিয়ে। আমরা তো সবাই জানি প্রত্যেক গল্পের দুটো দিক থাকে, একটা হচ্ছে হিরো আর ভিলেন। কিন্তু কখনো ভেবেছেন ভিলেনও হতে পারে পরিস্থিতির শিকার? আজ আমরা জানব এমন এক জাদুকর্ণীর গল্প যার রং আর শক্তি তাকে ঘৃণার পাত্র বানিয়েছিল। কিন্তু এই গল্প আপনাকে দেখাবে কিভাবে এক সৎ হৃদয় একদিন দুনিয়ার সবচেয়ে কুখ্যাত দুষ্ট জাদুকর্ণীতে পরিণত হয়েছিল। এই মুহূর্তে অদ্ভুত দুনিয়া আপনার চিন্তার ধারাই বদলে দেবে। এই গল্পটি ছিল এক ভিলেনের গল্প যা আপনি হয়তো এর আগে কখনো শুনেননি। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছোট্ট গ্রাম। আজ গ্রাম জুড়ে উৎসবে আমেজ। পরীরা অত্যন্ত খুশি, কারণ তাদের বিশ্বাস এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর্ণী মারা গিয়েছে। খবরটি গ্রামের প্রতিটি কোনায় কোনায় দ্রুত ছড়িয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সবাই আনন্দে মেতে উঠেছে। এমনই সময় সেখানে উপস্থিত হয় পরীদের রানী গ্লিন্ডা। গ্লিন্ডা ছিলেন অসাধারণ সুন্দরী, কোমল স্বভাবের এবং অত্যন্ত প্রভাবশালী। সেই গ্রামবাসীদের কাছে এই খবর জানায় যে জাদুকর্ণী সত্যিই আর জীবিত নেই। গ্রাম জুড়ে দেয়ালে দেয়ালে জাদুকর্ণীর পোস্টার লাগানো হয়, যেন সবাই তার মৃত্যুতে শান্তি খুঁজে পায়। গ্রামের মানুষ আনন্দে নাচতে থাকে। তাদের বিশ্বাস এখন থেকে এই গ্রামে আর কোনো ছায়া থাকবে না। তবে গ্লিন্ডার চোখে মুখে এক ধরনের অদ্ভুত স্থিরতা লক্ষ্য করা যায়। আনন্দের শেষে সে যখন ফিরে যাচ্ছিল, তখনই সবার মধ্যে থেকে একটি ছোট্ট মেয়ে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, জাদুকর্ণী কিভাবে হওয়া যায়? গ্লিন্ডা মৃদু হেসে মেয়েটির দিকে তাকায় আর বলে, জাদুকর্ণী খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, বরং তার সঙ্গে ঘটে যাওয়া খারাপ অভিজ্ঞতাগুলোই তাকে এমন করে তোলে। এই কথার সঙ্গে সঙ্গে শিফট হয় ফ্ল্যাশব্যাকে। কয়েক বছর আগে ফ্ল্যাশব্যাকের দৃশ্যে আমরা দেখতে পাই এক ধনী গভর্নরকে। তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। বিশেষ কোনো কাজে গভর্নরকে এক রাতের জন্য বাইরে যেতে হবে। বাড়ি ছাড়ার আগে তিনি তার স্ত্রীকে আলিঙ্গন করে বিদায় জানান। কিন্তু গভর্নরের স্ত্রী যেন তার যাওয়ার অপেক্ষাতেই ছিল। আসলে গভর্নরের অনুপস্থিতিতে সে তার গোপন প্রেমিকের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন। গভর্নর চলে যাওয়ার পরপরই তার প্রেমিক বাড়িতে আসে। সারা রাত তারা একসঙ্গে আনন্দের সময় কাটায়। এই গল্প ছিল এমন এক পৃথিবীর গল্প যেখানে মানুষ আর পশু প্রাণী একসঙ্গে বাস করত। পশুরাও মানুষের মতো কথা বলতে পারত। যাই হোক, এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছে। একদিন গভর্নরের স্ত্রী জানতে পারেন তিনি গর্ভবতী। দিন গড়াতে গড়াতে তার সন্তান প্রসবের সময়ও ঘনিয়ে আসে। তার গর্ভের সন্তান কোনো সাধারণ মানব সন্তান ছিল না। এদিকে গভর্নর তার সন্তানকে দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। তিনি আশা করেছিলেন একটি সুস্থ সুন্দর শিশু জন্ম নেবে। কিন্তু সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখে তার সমস্ত আশা ভেঙে যায়, কারণ তার চামড়া ছিল সম্পূর্ণ সবুজ রঙের। শুধু তাই নয়, শিশুটি জন্ম থেকেই অসাধারণ কিছু ম্যাজিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিল। সে যখন কান্না শুরু করে তখন আশেপাশের সব কিছু হাওয়ায় ভেসে ওঠে। তবুও শিশুটির নাম রাখা হয় এলফি। যদিও এলফির জন্মের পর থেকে পরিবার এবং গ্রামের সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তার অস্বাভাবিক চেহারা এবং ক্ষমতার কারণে। ধীরে ধীরে সে সবার ঘৃণার পাত্র হয়ে ওঠে। কিন্তু একমাত্র তাদের বাড়িতে কাজ করা বিশাল এক ভাল্লুক, যে কথা বলতে পারত, সে এলফির প্রতি মমতা দেখায় এবং তাকে দেখাশোনা করার দায়িত্ব নেয়। এলফি ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু তার সমস্যাগুলো যেন বয়সের সঙ্গে সঙ্গে আরও জটিল হয়ে উঠছিল। এর মধ্যেই তার এক ছোট বোনের জন্ম হয়। ছোট বোনটির নাম রাখা হয় রোজ। রোজ দেখতে সুন্দর হলেও সে জন্ম থেকেই হাঁটতে অক্ষম ছিল। গভর্নর রোজকে নিয়ে অনেক বেশি স্নেহশীল ছিলেন, যা এলফির কষ্ট যেন আরও বাড়িয়ে তুলত। একদিন গভর্নর এলফিকে রোজকে দেখাশোনা করার জন্য নির্দেশ দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই গ্রামের কিছু দুষ্টু বাচ্চা সেখানে আসে এবং এলফির অদ্ভুত রূপ নিয়ে হাসাহাসি শুরু করে। তারা এলফিকে বিভিন্নভাবে অপমান করতে থাকে। এলফি এই অপমান সহ্য করতে না পেরে প্রচণ্ড রেগে যায়। ম্যাজিক করে সে তাদের দিকে পাথর ছুঁড়তে শুরু করে। এই দৃশ্য দেখে গভর্নর ফিরে আসেন। তিনি রেগে গিয়ে রোজকে এলফির কাছ থেকে সরিয়ে নেন। সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। গ্লিন্ডা একটি বড় মূর্তি সামনে দাঁড়িয়ে আছে। এটি সেই জাদুকর্ণীর মূর্তি যার কথা পুরো গ্রাম ভুলে যেতে যায়। লিন্ডা মূর্তিতে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় একজন এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করে, এই জাদুকর্ণী কি তোমার বন্ধু ছিল? গ্লিন্ডা একটু থেমে হালকা হাসে। তারপর বলে, বন্ধু না, সে আমার বন্ধু ছিল না, তবে আমি তাকে খুব ভালোভাবে চিনতাম। তার গল্প জানলে আপনিও বুঝবেন সে আসলে কেমন ছিল। এরপর গল্প আবারও ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। এবার আমরা দেখি
দেখতে পাই গ্লিন্ডা একটি নামকরা ম্যাজিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। সেখানে অনেক নতুন ছাত্রছাত্রী এসেছে, চারদিকে উত্তেজনার আমেজ। এই সময় সেখানে উপস্থিত হয় এলফি। এলফির সবুজ রং এবং অদ্ভুত উপস্থিতি দেখে সবাই থমকে যায়। পুরো ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তার দিকে তাকিয়ে ফিসফিস করতে থাকে। এভাবে সবাইকে তাকিয়ে থাকতে দেখে এলফি সালসী হয়ে বলে, আমার জন্মই হয়েছে সবুজ রং নিয়ে, আমি আমার চেহারা নিয়ে আছি। ঠিক তখনই গভর্নর সেখানে উপস্থিত হন। তার সঙ্গে রোজকেও নিয়ে আসেন। সবার সামনেই গভর্নর রোজকে একটি উপহার দেন, একজোড়া হীরার জুতা, যা ছিল রোজের মায়ের খুব প্রিয়। এলফি দূর থেকেই দৃশ্য দেখে কষ্টে চোখ ফিরিয়ে নেয়, কারণ ছোটবেলা থেকেই সে কখনো তার বাবার স্নেহ বা ভালোবাসা পায়নি। এই বৈষম্য তাকে ভেতরে ভেতরে যেন আরও দুর্বল করে তুলছিল। এই দিনটা ছিল ইউনিভার্সিটিতে রোজেরও প্রথম দিন। গভর্নর তাকে এলফির তত্ত্বাবধানে রেখে চলে যান। তিনি বলে যান রোজকে দেখাশোনা করতে। এরপর নতুন ছাত্রছাত্রীদের পরিচয় পর্ব শুরু হয়। ইউনিভার্সিটির শিক্ষকরা একে একে তাদের পরিচয় দেন এবং ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানান। কিন্তু এলফির জন্য এই দিনটি ছিল আরও এক ধাপ কঠিন, কারণ তার সবুজ রং এবং অস্বাভাবিক ক্ষমতার কারণে সে সবার কাছেই আলাদা এবং অস্বস্তিকর ছিল। কিছুক্ষণ পরেই একজন টিচার এসে রোজকে নিয়ে যেতে থাকে। যেহেতু রোজ গভর্নরের মেয়ে, তাই তাকে একটু বেশি সম্মান করা হচ্ছিল। এলফি টিচারকে নিষেধ করে রোজকে একা একভাবে নিয়ে যেতে, কিন্তু টিচার তার কোনো কথাই শোনে না। রেগে গিয়ে আলফি তার শক্তি দিয়ে রোজকে থামিয়ে দেয়। এর ফলে আশেপাশে সব খিলু শূন্যে ভাসতে থাকে। এলফির এমন ক্ষমতা দেখে টিচার ভয় পেয়ে যায়। তবে এলফির এমন আচরণে রোজও কষ্ট পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এই ঘটনাটি দূর থেকে আরেকটি টিচার লক্ষ্য করছিলেন। তিনি এই ইউনিভার্সিটির প্রধান শিক্ষিকা ম্যাডাম ডিন। তিনি সামনে এসে এলফির ম্যাজিকের দায়ভার নিজের উপর নিয়ে নেন, কারণ ইতোমধ্যেই ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীরা এলফির প্রতি রেগে গিয়েছিল। ম্যাডাম ডিন পরিস্থিতি সামাল দিয়ে বলেন যে তিনি এলফির এমন অদ্ভুত ক্ষমতা দেখে তার দায়িত্ব নিতে চান। প্রয়োজনে তিনি গভর্নরের সঙ্গে কথা বলে এলফিকে এই ইউনিভার্সিটিতে ভর্তি করানোর ব্যবস্থা করবেন। তিনি এলফিকে গ্লিন্ডার সঙ্গে রুম শেয়ার করতে বলেন। গ্লিন্ডা বাধ্য হয়েই রাজি হয়ে যায়। অন্যদিকে এলফি খুব খুশি হয়ে যায়, কারণ তারও পড়াশোনা করার অনেক দিনে রেখছে। ম্যাডাম ডিনের কথা শুনে এলফি যেন একটু ভরসা পায়। সে ডিনকে জানায়, যখনই আমার রাগ আসে তখনই নিজের অজান্তেই ম্যাজিক হয়ে যায়, কিন্তু এখনও ম্যাজিকের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। ডিন তাকে ভরসা দিয়ে বলে, আমি তোমাকে শেখাবো কিভাবে তোমার ম্যাজিককে নিয়ন্ত্রণ করতে হয়। ধীরে ধীরে আমি তোমাকে একজন দক্ষ ম্যাজিশিয়ান বানিয়ে তুলব। এলফি খুব খুশি হয়, ফাইনালি কেউ তাকে সাপোর্ট দিচ্ছে। এখন সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। এলফি তার নতুন রুমে চলে আসে, কিন্তু দেখে গ্লিন্ডা ইতিমধ্যেই পুরো রুম তার নিজের জিনিসপত্র দিয়ে বোঝাই করে রেখেছে। এলফি কোনো কথা না বলে শুধু নিজের অংশ থেকে গ্লিন্ডার জিনিসপত্র সরিয়ে রাখে, কিন্তু গ্লিন্ডা বারবার একই কাজ করতে থাকে, যা দেখে এলফি খুব রেগে যায়। আর আপনা আপনি তার ভেতর থেকে ম্যাজিক বের হয়ে যায়, যার ফলে দরজার কাঁচ ভেঙে পড়ে। গ্লিন্ডা ভয় পেল, কিছু বলেনি। পরদিন সকালে এলফি আবারও গ্লিন্ডার সব জিনিস একপাশে সরিয়ে রাখে। দুজনেই ক্লাসে যায়। ক্লাসে অন্য সব ছাত্রছাত্রী গ্লিন্ডার সঙ্গে মেশে, কিন্তু এলফিকে সবাই এড়িয়ে চলে। এমনকি ক্যান্টিনে খাবার খেতে গেলেও কেউ এলফির সঙ্গে বসে না। প্রত্যেকটা জায়গায় গ্লিন্ডার সুযোগ পেলেই এলফিকে সবার সামনে অপমান করার চেষ্টা করে। এরই মধ্যে তাদের ক্লাসে নতুন একজন প্রফেসর আসে। তিনি একটি ছাগল, যার নাম ছিল ডেলামন্ট। প্রফেসর ডেলামন্ট বারবার চেষ্টা করেও গ্লিন্ডার নাম সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না। এতে গ্লিন্ডা তাকে মোটেও ভালো লাগে না। প্রফেসর ক্লাস শুরু করেন আর বলেন, একসময় মানুষ আর জানোয়ার একসঙ্গে বসবাস করত, কিন্তু খিদে আর রাগের কারণে মানুষ ক্রমশ হিংস্র হয়ে উঠছে। তিনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, তখনই দেখেন যে কোনো একজন ছাত্র প্রফেসরের বিরুদ্ধে খারাপ কথা লিখে রেখেছে। তা দেখে প্রফেসর খুব কষ্ট পায়। তিনি লেকচার শেষ না করে ক্লাস ছেড়ে চলে যান। এলফি প্রফেসরের কাছে যায়, তার মন ভালো করার চেষ্টা করে। এলফির এমন সহানুভূতিশীল মনোভাব দেখে প্রফেসর ডিলাম তার সঙ্গে এক ধরনের বন্ধুত্ব করে তোলেন, কারণ প্রফেসর ডিলাম এবং এলফি দুজনেরই এই ইউনিভার্সিটিতে কোনো বন্ধু নেই। এদিকে প্রফেসর ডিন তার কথা মতো এলফিকে আলাদাভাবে পড়াশোনা শেখাতে শুরু করেছে। আজ ডিন এলফিকে শেখাচ্ছিল কিভাবে একটা কয়েন শূন্য তুলে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এলফি মনোযোগ দিয়ে অনুশীলন করছিল, তবে প্র্যাকটিসের মাঝেই তার মনে পড়ে যায় কিভাবে প্রফেসর ডিলামন্টকে ছাত্রছাত্রীরা অপমান করেছিল। এ কথা মনে পড়তেই তার রাগ বেড়ে যায়। রাগের ফলে প্রফেসর ডিনের রুমের সবকিছু শূন্যে ভাসতে শুরু করে। জিন এই দৃশ্য দেখে একটু অবাক হলেও ভীষণ খুশি হয়। তিনি বলেন, তোমার শক্তি নিয়ন্ত্রণ করতে শিখলেই তুমি একদিন অসাধারণ কিছু করতে পারবে, তবে তোমার আবেগকে থামানো শিখতে হবে।
এলফি অন্যদিকে প্রফেসর ডেলেমন্ট খুব মন খারাপ করে তার রুমে চলে গিয়েছিল। সেখানে তার মতো কথা বলা প্রাণীরা গোপন একটা মিটিং করছিল। মিটিংয়ে ডেলেমন্ট দুঃখ করে বলেন, এখানে আমাদের কোনো সম্মান নেই, মানুষেরা আমাদের আর প্রয়োজন মনে করে না, তারা আমাদের উপরেই সমস্ত দোষ চাপায়। আমি মনে করি হয়তো আমারও এখানে শিক্ষকতার অনুমতি থাকবে না। এভাবে চলতে থাকলে আমাদের এখানে বিপদে পড়বে। আসলে এই ইউনিভার্সিটিতে একমাত্র পশু শিক্ষক ছিলেন প্রফেসর ডিলাম। তিনিও তার মতো কথা বলা প্রাণীরা এখানে নিজেদের অবস্থান নিয়ে হতাশায় রয়েছে। এলফি যখন প্রফেসর ডিনের রুম থেকে বের হচ্ছিল তখন সে দূর থেকে ডেলামন্টের পিছু নিয়েছিল। বাইরে থেকে পুরো মিটিংয়ের কথা সে শুনে ফেলেছে। মিটিং শেষ হওয়ার পর প্রফেসর ডেলামন্ট এলফিকে ভেতরে ডেকে নেয়, কিন্তু ততক্ষণে রুম থেকে বাকি প্রাণীগুলো চলে গিয়েছিল। প্রফেসর ডেলামন্ট প্রশ্ন করেন, তুমি কি কিছু শুনেছ এলফি? এলফি সরাসরি জবাব দেয়, হ্যাঁ, আমি সব শুনেছি। আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব, সেটা যেভাবেই হোক। ডেলামন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি কিভাবে আমাকে সাহায্য করবে এলফি? এলফি আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জানি না, কিন্তু আমি কিছু একটা অবশ্যই করব। আপনাকে এবং অন্যদের আপনাদের সম্মান ফিরিয়ে আনতে সাহায্য করব। ডেলামন্ট গভীরভাবে শ্বাস নিয়ে বলেন, তোমার এই সহানুভূতি আমাকে নতুন আশা দিচ্ছে। তবে সাবধানে থেকো এলফি, পৃথিবীটা এখন আর সহজ না। প্রফেসরের সঙ্গে কথাবার্তা শেষ করে এলফি জঙ্গলের রাস্তা দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে একটি ঘোড়ার ধাক্কা খায়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান ও ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।